দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটার সংবাদ শিরোনাম। ই কমার্সের প্রতারণার বিরুদ্ধে মাঠে নামছে পুলিশ, পাওনা পরিশোধে ধামাকাকে 5 দিনের আলটিমেটাম। ক্যাসিনো ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মোহামেডান ও মুক্তিযোদ্ধা ক্লাব, অস্তিত্ব সংকটে অনেক ক্লাব। নিবন্ধন করা মোবাইল সিম মিলছে ফুটপাতে, ব্যবহার হচ্ছে প্রতারণায়, আড়ালে থাকছে মূল অপরাধী। সার্চ কমিটি দিয়ে ইসি পুনর্গঠন বলছে আওয়ামী লীগ, পাতানো নির্বাচনের পায়তারা দাবি বিএনপির। এবারে পুরো আয়োজন। 1 মাস আগে ই ভ্যালির চাকরি ছাড়লেও প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে ভেবে তা প্রকাশ করেননি অভিনেত্রী শবনম ফারিয়া। আর প্রতারণার খবরে ই ভ্যালির শুভেচ্ছা দূতের চুক্তি বাতিল করেন সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান। এদিকে ই ভ্যালি সহ প্রতারণায় জড়িত সব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামছে গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন টাকা আটকে রেখে পণ্য না দেয়া এবং সরবরাহকারীদের অর্থ পরিশোধ না করার অসংখ্য অভিযোগ ইভ্যালির বিরুদ্ধে। বিপুল দেনায় ডুবতে বসা এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের গ্রেপ্তারের পর থেকে ইভ্যালির ধানমন্ডির প্রধান কার্যালয় বন্ধ। কর্মকর্তা কর্মচারীরা বাসা থেকে কাজ করবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে 3 মাস বেতন না পেয়ে আগস্ট মাসে চাকরি ছাড়েন ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া। টেলিফোনে তিনি জানান, জুন মাস থেকে কোনো কর্মীকেই বেতন দেয়া হয়নি। আমি কোথাও ইভ্যালিকে কোথাও প্রমোটও করিনি। তো ইভ্যালির সাথে তো আসলে আমার শুধু দাপ্তরিক কাজেরই কথা হয়েছিল। আমি যখন ছেড়েছি তখন কোম্পানির অবস্থা আসলে একটু খারাপই ছিল। এখন আমি ছেড়ে দিয়েছি, এটা শুনলে ওদের হয়তো আরো ক্ষতি হতে পারতো, কিংবা একটা অপ্রয়োজনীয় আলোচনা সৃষ্টি হতো। যতটুকু জানি জুন মাসের পর থেকে কোন এমপ্লয়িরাই স্যালারি পায়নি, আমি এটুকু জানি। 2 বছরের চুক্তিতে ইভ্যালির শুভেচ্ছা দূত হন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। তবে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ ওঠায় সরে আসেন এই সঙ্গীত তারকা। তার দাবি, একটি ফেসবুক লাইভ ছাড়া ইভ্যালির আর কোনো কার্যক্রমে ছিলেন না তিনি। মে মাসের পরে তাদের সাথে ওই লাইভের পরে কোনো কাজও করিনি, কোনো ধরনের বিজ্ঞাপনও করিনি। এই কোম্পানিটা এত বেশি কাস্টমার কমপ্লেইন, আমি তো আসলে সেটা ড্রাইভার নিতে পারবো না। আমি কন্ট্রাক্ট ব্রেক করে চলে এসেছি, কিন্তু আমার কোম্পানির প্রতিও তো দায়বদ্ধতা আছে। আমি তো কোম্পানির ক্ষতি তো করতে পারি না, আমি তো স্টেটমেন্ট দিতে পারি না। আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে অনেক আগেই কাজ থেকে বেরিয়ে এসেছি, কারণ আমার মনে হচ্ছে যে কোম্পানিটা কাস্টমার কমপ্লেইন সলভ করতে পারছে। এদিকে ইভ্যালি ও ই অরেঞ্জ সহ আরও কিছু ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। জড়িতদের ধরতে চালানো হবে অভিযান। যে দামে জিনিস তার চেয়ে অনেক কম দামে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে ধরা পড়েছে। আরও ই অরেঞ্জ, ইভ্যালি, এগুলি তদন্ত চলতেছে। এই কাজগুলি আমরা তদন্ত যাদেরকে ন্যস্ত করা হয়েছে তারাই দেখবে, কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কাস্টমস কর্মকর্তা সেজে চাকরির প্রলোভন দেখিয়ে 6 মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে পণ্য সরবরাহকারীদের পাওনা 200 কোটি টাকা। 5 দিনের মধ্যে এ বিষয়ে সমাধান না করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরবরাহকারীরা। ধামাকাশপিং.কমের সাথে লেনদেনের বিষয়ে জটিলতার সুষ্ঠু সমাধানের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পণ্য সরবরাহকারীদের এই সংবাদ সম্মেলন। তাদের অভিযোগ, চলতি বছরের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটিতে সরবরাহ করা পণ্যের 200 কোটি টাকা পরিশোধ করা হয়নি। এ সময় জানানো হয়, পাওনা টাকার জন্য ধামাকাশপিং.কমের চেয়ারম্যান এম আলী, ব্যবস্থাপনা পরিচালক SMD জসিমউদ্দিন চিস্তি সহ অন্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। বিগত এপ্রিল 2021 হইতে ধামাকার নির্দেশিত গ্রাহকদের নিকট পণ্য সরবরাহ বাবদ সেলারদের বাকি পাওনা প্রায় 200 কোটি টাকা। উপরোক্ত বিষয়ে যথাযথ পদক্ষেপ আগামী 5 কর্মদিবসের মধ্যে সম্পাদনের জন্য মাননীয় চেয়ারম্যান ডাক্তার এম আলী, ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিস্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ করছি।
ব্যাংক হিসাব খুলে দেওয়া সহ ধামাকাশপিং.com সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করছি যেন বাকি যে বিষয়গুলো আছে সেগুলো যেন তারা বিবেচনা করে, যে শুধুমাত্র ওনারা যদি দেখে যে না ওনারা যদি অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দিলে হচ্ছে ওনার ইন্টেনশন আরও খারাপ হয়, তাহলে গভর্নমেন্ট অ্যাকাউন্ট আনফ্রিজ করবে না। আমরা তাদের কাছে সেই দাবিটাই করছি যে অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দেওয়ার পাশাপাশি ওনাদের ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা রাখে। ই-ভ্যালি, ধামাকা সহ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাভাবিক কম মূল্যে পণ্য বিক্রির লোভ দেখিয়ে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে। আফরোজা আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্লাবপাড়ায় ক্যাসিনো কেলেঙ্কারির প্রকাশ্যে আসার 2 বছর আজ। বিভিন্ন ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিলেন সুবিধাবাদী কিছু ব্যক্তি। গুটি কয়েক ক্লাব সে ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালেও বেশ কয়েকটি ক্লাব এখনও অস্তিত্বের সংকটে রয়েছে। 2019 সালের 18 সেপ্টেম্বর প্রথমবারের মতো ইয়াংম্যানস ফকিরের পুল ক্লাবে পুলিশের অভিযানে বেরিয়ে আসে অবৈধ ক্যাসিনো ব্যবসার খোঁজ। এরপর একে একে মতিঝিলের পুরনো আর ঐতিহ্যবাহী বেশ কয়েকটি ক্লাবে একই ধরনের অভিযান চালিয়ে পাওয়া যায় ক্যাসিনো পরিচালনার প্রমাণ। সে সময়ই বন্ধ করে দেওয়া হয় ক্লাবগুলোর অফিস। খারাপ সময় পার করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মোহামেডান মুক্তিযোদ্ধা সংসদের মতো দেশের নামকরা ক্লাবগুলো। নতুন পরিচালনা পর্ষদ গঠন করে আবার সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। কদিন আগেই দেশের এক ঝাঁক তারকা ক্রিকেটার ফিরিয়ে মাঠের খেলায় দাপট দেখানোর ইঙ্গিত দিয়েছে দলটি। ক্যাসিনো কাণ্ড আর সেসব স্মৃতি ভুলে যেতে চান তারা। যারা আমরা নতুনভাবে নির্বাচিত হয়েছি, আমাদের একটা ভালো একটা উদ্দেশ্য আছে যে মোহামেডান ক্লাব থেকে আগের সেই জায়গায় নিয়ে যাওয়া। আর বাকিটা আপনি যেটা বলছেন যে ক্যাসিনো, ওই সম্বন্ধে, ওই ঘটনা সম্বন্ধে আমি নিজে কিছুই জানি না, আর ওই সম্বন্ধে আমি জানতেও চাই না। আমরা ক্রীড়া জগৎ নিয়ে থাকতে চাই। তবে সব ক্লাবের অবস্থা একরকম নয়। 2 বছর চলে গেলেও মূল ফটকে তালাই খোলেনি ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, দিলকুশা, ফকিরের পুলের মতো ক্লাবগুলোর অফিসে। আর আর্থিক দৈন্য কাটাতে নতুন কমিটি গঠন করে তাদের দ্বারা এখন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আবারও বিতর্কে পড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। দৈন্যতায় ছিলাম আমরা কোথা থেকে টিম করব, কোথা থেকে পয়সা আসবে, এই জন্য আমরা খুব সমস্যা ছিলাম। বিধায় এই যে আমাদের পরবর্তী যে এটা আসলো, আমাদের এখন যেটা হচ্ছে ফিক্সিং, ওইটার সাথে এটা একটু জড়িত। কেন আমরা আর্থিক দৈন্যতা না পড়লে কিন্তু ওদেরও আনতাম না, আর ওরা এই কাজটা আমাদের সাথে করতে পারতো না। ক্লাবগুলোতে নজরদারির অভাবেই ক্যাসিনো কেলেঙ্কারি, তাই এর দায় প্রশাসনও এড়াতে পারে না। দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থেই ক্লাবগুলো কিভাবে চলবে তার একটা নীতিমালা থাকা উচিত বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্ট অনেকে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। প্রতারকদের কারসাজিতে মোবাইল সিমের বৈধ গ্রাহকরাও আছেন ঝুঁকিতে। একজনের নামে নিবন্ধন করা সিম ব্যবহার করছেন আরেকজন। ওই সিম দিয়ে চলছে আর্থিক প্রতারণা, চাঁদাবাজি সহ নানা অপকর্ম। সম্প্রতি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে একটি চক্র ধরা পড়ার পর বিষয়টি সামনে এসেছে। থরে থরে সাজানো বিভিন্ন কোম্পানির সিম কার্ড, নতুন হলেও এগুলো সক্রিয়, অন্যের নামে নিবন্ধন করা। সম্প্রতি একটি আর্থিক প্রতারণার ঘটনা তদন্তে নেমে একটি চক্রের সন্ধান পায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। সিলেট থেকে গ্রেপ্তার করা হয় 5 জনকে, জব্দ করা হয় 504টি সক্রিয় সিম। চা বাগানের শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা হয় এসব সিম। পরে তা অপরাধীদের কাছে সরবরাহ করে প্রতারক চক্র। তো সেই সিমগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখি যে ভাঙার অনেকগুলো সিমের রেজিস্ট্রেশনই হচ্ছে সিলেট। তার মানে আমরা ধারণা করি যে সিলেট থেকে সিমগুলো আসতেছে। তো এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে আমরা এই চক্রের সন্ধান পাই। অন্যের নামে নিবন্ধন থাকায় এই নম্বর ব্যবহার করে অপকর্ম করতে কুণ্ঠাবোধ করে না অপরাধীরা। এর সত্যতাও মিলল ফুটপাতের সিম বিক্রেতার কণ্ঠে। কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যা আমরা আছে। সমস্যাটা জানা মাইডিয়া আপনি কি সমস্যা, আপনি ফোন করলে তো রাত ধরবো, আপনি কি সমস্যা। পুলিশ বলছে বেনামে নিবন্ধন থাকায় অনেক অপরাধের তদন্তে বাধাগ্রস্ত হয়, হয়রানির মুখে পড়েন সাধারণ মানুষ। তদন্তের ক্ষেত্রে আমি তো বলবো পুরোটাই প্রতিবন্ধকতা। আসলে এই লাইন ধরে যে আমি এনআইডির রেজিস্ট্রেশন দিয়ে তদন্ত সম্পাদন করব, এটা আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব হয় না। আমাদের অন্য কোনো উৎসের সন্ধান করতে হয় বা অন্য কোনো উপায়ে মামলাটি তদন্ত সম্পাদন করার চেষ্টা করতে হয়।
অনুসন্ধানে জানা যায় প্রতারণা শুরুটা মূলত ফুটপাতের সিম বিক্রেতাদের থেকেই। টার্গেট পূরণ অথবা বাড়তি লোভে কৌশলে অন্যের নামে সিম নিবন্ধন করে রাখেন এদের কেউ কেউ, পরে সেগুলো চড়া দামে বিক্রি করেন অপরাধী চক্রের কাছে। কিভাবে অন্যের নামে সিম নিবন্ধন হচ্ছে, কি কাজেই বা ব্যবহার হচ্ছে, এসব জেনেও চুপচাপ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। এই যে বাইরের সিমগুলো বিক্রি করছে, এটা অবশ্যই আমরা বিটিআরসি একেবারে দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না। এক্ষেত্রে অবশ্যই আমরা বিষয়টা দেখব যেগুলো হচ্ছে। এখনই এসব প্রতারক বা অসাধু সিম বিক্রি চক্রকে নিবৃত্ত করা না গেলে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। সার্চ কমিটির মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দলের এক সভায় তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচন ঘিরে এখনই বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলের সভা। এতে তৃণমূল পর্যন্ত দলকে সংগঠিত করা ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুত হওয়ার আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। ওবায়দুল কাদের জানান, সাংবিধানিকভাবেই ইসি পুনর্গঠন করা হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। আইনগত প্রক্রিয়ায় করার যে বিধান রয়েছে সেভাবে আমাদের সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়েও কথা বলেন তিনি। আওয়ামী লীগের ইতিহাসে আগাম কোনো সম্মেলন হয়নি। নির্বাচন যথাসময়ে হবে, সম্মেলন ইনশাল্লাহ যথাসময়ে। এদিকে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সাংবিধানিক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার টাঙ্গাইলে গণমাধ্যমকে তিনি কথা জানান। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে বিএনপির হুমকি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আব্দুর রাজ্জাক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মপন্থা ঠিক করছে বিএনপি। আন্দোলনের কৌশল ঠিক করতে এরই মধ্যে 10-12 দফার একটি রূপরেখা তৈরি করেছে এই দলটির দাবি, আবারও পাতানো নির্বাচন করতে সার্চ কমিটির মাধ্যমে ইসি পুনর্গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনীতির মাঠে অনেকটাই পিছিয়ে পড়েছে বিএনপি। করোনা সহ নানা কারণে নির্বাহী কমিটির বৈঠক না হওয়ায় নেতাকর্মীদের মাঝে বেড়েছে দূরত্ব। অবশেষে কেন্দ্র থেকে তৃণমূলকে চাঙা করার পাশাপাশি দ্বাদশ নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা ঠিক করতে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত টানা 3 দিনের বৈঠকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সবাই বর্তমান সরকার ও বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ না করার পক্ষে মত দিয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলের ভূমিকার সমালোচনার পাশাপাশি দাবি উঠেছে কঠোর আন্দোলনের। আমাদের মূল আলোচনা এটাই যে জনগণের ভোটাধিকারকে ফিরে পাওয়ার জন্য বিএনপি আন্দোলন করবে। নির্বাচনের পরিবেশটা তো থাকতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য যদি আন্দোলনে যেতে হয়, প্রায় সবাই এই মতামত দিয়েছে যে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যাব। বৈঠকে আলোচনা হয়েছে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়েও। গতবারের অভিজ্ঞতা ইতিবাচক না হয় এ বিষয়ে আগ্রহ কম দলটির। কারণ আওয়ামী লীগের সার্চ কমিটির কমিশন তো আগেও দেখেছি, এর চেয়ে বাংলাদেশে এর চেয়ে খারাপ কমিশন জীবনে কোনদিন আসে নাই। এবারও কি করবে সেটাও জানা আছে আমাদের। আর হলো সার্চ কমিটিতে কমিশন করে তো লাভ নাই। যাদের দিয়ে ওনারা যে ভোট ডাকাতি করছিল 18 সালে, তারা তো এখনো রয়ে গেছে। এই সরকারের সার্চ কমিটি হচ্ছে একটা ভাওতাবাজি। দিস ইজ এ সার্চ কমিটি ফর দেয়ার রিহ্যাবিলিটেশন। তাদের পুনর্বাসনের জন্য যে সার্চ কমিটি, এটা নিয়ে আমরা এই মুহূর্তে চিন্তা করতেও রাজি না, আলোচনা করতেও রাজি না। আমরা তাদেরকে ধরবো যাতে করার সুযোগটা না পায়। রাজনৈতিক কর্মপন্থা চূড়ান্ত করতে শিগগিরই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা কমিটির শীর্ষ পর্যায়ের নেতা এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। মাহমুদুল্লাহ রেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকবেন। দর্শক স্বাগত আরেকবার। আপনারা এই মুহূর্তে দেখছেন দীপ্ত সংবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন আগামী 5 অক্টোবর থেকে। প্রথমে হলে ওঠার সুযোগ পাবেন সম্মান চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা, তবে অবশ্যই তাদের অন্তত 1 ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে হবে। শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অছাত্রদের হলে ওঠা ঠেকানো এবং অন্তত 1 ডোজ টিকা নেয়ার বিষয় নিশ্চিতে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা নেয়ার প্রমাণপত্র দেখিয়ে সম্মান চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা গ্রন্থাগার ব্যবহার করতে পারবে 26 সেপ্টেম্বর থেকে। দেশে করোনায় আরও 35 জন প্রাণ হারিয়েছেন, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27,182। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টাতে সারা দেশে 19,668 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,190 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 6.05 দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,41,300 জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন 14,98,654 জন। সবশেষ 24 ঘন্টাতে সুস্থ হয়েছে 1,645 জন। অর্থনীতি সচল রাখতে পরিবেশ রক্ষা পায় এমন উন্নয়ন পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। শনিবার রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্ক মাঠে আয়োজিত নাগরিক সভায় এমন আহ্বান জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, কারখানায় ইটিপি স্থাপন করে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা হলে উন্নয়নের পাশাপাশি নদীও বাঁচবে। বক্তারা জানান, আদালতের রায় সঠিকভাবে বাস্তবায়ন করা হলে বুড়িগঙ্গাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব। সভায় ঢাকা দক্ষিণ সিটির প্যানেল মেয়র এবং কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলররা অংশ নেন এবং পরিবেশ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন তারা। চট্টগ্রাম নগরীর পরীর পাহাড় থেকে অবৈধ সব স্থাপনা সরাতে চায় জেলা প্রশাসন। এতে আটকে যেতে পারে আইনজীবীদের নতুন ভবন নির্মাণের কাজ। পাহাড়টির বেশিরভাগ স্থাপনার কোনো অনুমতি নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পরীর পাহাড়ের অবস্থান চট্টগ্রাম নগরীর কেন্দ্রে। জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ আরও 5টি ভবন এই পাহাড়ে। চট্টগ্রাম আইনজীবী সমিতি সেখানে নতুন 2টি ভবন তৈরির উদ্যোগ নিলে তা নিয়ে আপত্তি তোলে জেলা প্রশাসন। সেই সাথে পাহাড়ে যে কোনো অবৈধ স্থাপনা সরানোর ঘোষণাও এসেছে। যে কোনো দুর্যোগ হলে এখানে হাজার হাজার সেবা প্রত্যাশী মানুষ সহ যারা এখানে রয়েছেন তাদের জীবনের উপর মারাত্মক একটি হুমকি সৃষ্টি হবে। এই সমস্ত অবৈধ স্থাপনাকে আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এটি আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী খুব দ্রুতই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তবে আইনজীবী সমিতির নেতাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তারা ভবন করছেন। যে তথ্যগুলো এখানে উঠে এসেছে তা সম্পূর্ণ অসত্য একটা তথ্য। এটা কোনো এটা একেবারে আমি মনে করি যে ডিসি সাহেব যে ইন্টেনশনালি উদ্দেশ্যমূলকভাবে যে কর্মকাণ্ডগুলো করছে তার প্রতিফলন ওখানে ঘটিয়েছে। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে, পরীর পাহাড়ে আইনজীবীদের 5টি ভবনের মধ্যে একটির অনুমতি নেই। বাকি 4টির শর্ত মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রামের পরীর পাহাড়ে যে ভবনগুলো আদালত ভবন ছাড়া যে ভবনগুলো আছে, এর মধ্যে আইনজীবীদের ভবন আছে 5টার মতো, এর মধ্যে 4টার অনুমোদন আছে আর 1টার অনুমোদন নাই। তিনি জানান, পরীর পাহাড়ে আরও প্রায় 300 স্থাপনা আছে যেসবের কোনো অনুমোদন নেই। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। তো আরেকবার আপনারা এই মুহূর্তে দেখছেন দীপ্ত সংবাদ। শুক্রবার বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মারা গেছে 8,501 জন। রোগী শনাক্ত হয়েছে 5,65,233 জন। শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার উপদেষ্টারা 65 বা এর বেশি বয়সীদের এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করেছেন। ইতালিতে সব কর্মীদের জন্য করোনা টিকা বা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ও করোনা থেকে সুস্থ হয়ে ওঠার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করেছে সেখানকার সরকার। কিউবার তৈরি করোনার টিকা আবদালার অনুমোদন দিয়েছে ভিয়েতনাম। বিশ্বব্যাপী অনুদানের জন্য কয়েক মিলিয়ন ফাইজারের টিকা কেনার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে করোনা নিয়ন্ত্রণে চীনে ছোট ছোট শিশুদের মা বাবার কাছ থেকে আলাদা রাখা হচ্ছে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শূন্য কোভিড নীতি বাস্তবায়ন করতে গিয়ে চীন সরকার এমন অমানবিক কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। প্রতিবেদনে চীনের পুতিয়ান শহরে একটি হাসপাতালের তথ্য জানানো হয়েছে এবং সেখানে হাসপাতালটির এক নার্স ওই শিশুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। পুতিয়ানে করোনা আক্রান্ত
129 শিশুর মধ্যে 57 জনের বয়স 12 বছরের কম। শিশুদের মা বাবারা করোনায় আক্রান্ত হলে সবাইকে এক ওয়ার্ডে রাখা হচ্ছে বলে জানা গেছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিউজটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। ই কমার্সের প্রতারণার বিরুদ্ধে মাঠে নামছে পুলিশ, পাওনা পরিশোধে ধামাকাকে 5 দিনের আলটিমেটাম। ক্যাসিনো ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মোহামেডান ও মুক্তিযোদ্ধা ক্লাব, অস্তিত্ব সংকটে অনেক ক্লাব। নিবন্ধন করা মোবাইল সিম মিলছে ফুটপাতে, ব্যবহার হচ্ছে প্রতারণায়, আড়ালে থাকছে মূল অপরাধী। সার্চ কমিটি দিয়ে ইসি পুনর্গঠন বলছে আওয়ামী লীগ, পাতানো নির্বাচনের পায়তারা দাবি বিএনপির। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে অনলাইনে আপনি যুক্ত হতে পারেন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায় যোগ দিন।